যদি কোনো একটা ব্লাড ভেসেল অ্যাথেরোস্ক্লেরোসিস হয় এবং সেই ব্লাড ভেসেলটাকে যদি আমরা কেটে বের করি, মনে করি একটা পার্সন, তার মনে করো এটা একটা স্পেসিফিক ব্লাড ভেসেল, এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে মনে করো, আমি করলাম কি অ্যাথেরোস্ক্লেরোটিক ব্লাড ভেসেলটাকে কাটলাম, কেটে নিয়ে এসে খালি চোখে দেখতেছি, আমি খালি চোখে কি দেখতে পারবো, এবং সেটাকে আমি আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখতেছি, আরও বড় করে জুম করে দেখতেছি, সেখানে আমি কি দেখতে পারবো। তাহলে আন্ডার দ্য মাইক্রোস্কোপ কি দেখতে পাই, খালি চোখে কি দেখতে পাই, এই যে স্ট্রাকচারাল যেই ব্যাপারটা, যেটা আমরা স্ট্রাকচারাল যে বৈশিষ্ট্যগুলো, সেটাকে আমি যে খালি চোখে বা আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছি, সেই আলোচনাটা আসলে মরফোলজিতে করা হয়। তাহলে একটা ব্লাড ভেসেল যদি অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, তাহলে আমরা আসলে কী কী পাবো। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ফ্যাটি স্ট্রিক। সো ফ্যাটি স্ট্রিকের ব্যাপারটা কি, আমি জাস্ট সোজা বাংলা ভাষায় বোঝানোর জন্য বলি, এটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকের ছোটো ভাই। ছোটো ভাই মানে কি বোঝাচ্ছি, মনে করো এটা আমাদের একটা ব্লাড ভেসেল, মনে করো এটা আমাদের আসলে একটা ব্লাড ভেসেল, মনে করো আমি ক্রস সেকশন করতেছি, এটা হচ্ছে ব্লাড ভেসেলের লুমেন, তাই তো। তাহলে এখানে কি আছে, এখানে আছে আমাদের একটা এন্ডোথেলিয়াম, তাই না, দিস ইজ এন্ডোথেলিয়াম। আচ্ছা, এন্ডোথেলিয়ামের নিচে কি আছে, এন্ডোথেলিয়ামের নিচে আছে হলো আমার টিউনিকা ইন্টিমা, আর টিউনিকা ইন্টিমার পরে কি আছে, টিউনিকা মিডিয়া। এখন তুমি বলতে পারো যে এখানে আরেকটা লেয়ার আছে, দুইটা লেয়ারের মধ্যে ইন্টারনাল ইলাস্টিক মেমব্রেন, তাই না, ইন্টারনাল ইলাস্টিক মেমব্রেন। তাহলে ধরে নিই যে দিস ওয়ান ইজ ইন্টারনাল ইলাস্টিক মেমব্রেন, তোমাকে খুশি করার জন্য আমি বলে দিলাম, তাই তো, এটা হচ্ছে। এখন এখানে শুরুর দিকে কি হয়, তাহলে টিউনিকা ইন্টিমার মধ্যে এরকম কিছু ফ্যাট পার্টিকেলস জমা হইতে থাকে এবং আমরা এখানে দেখি যে কিছু ম্যাক্রোফেজ চলে আসে, এই ম্যাক্রোফেজগুলো এই লিপিড গুলাকে আসলে এনগালফ করে ফেলে। তাহলে এই যে লিপিডগুলাকে আমাদের ম্যাক্রোফেজগুলো এনগালফ করে ফেললো, এই ম্যাক্রোফেজগুলাকে আমরা বলি লিপিড ফিল্ড ম্যাক্রোফেজ, যেটা দেখতে একটা ফোমি অ্যাপারেন্সের মতো, মানে একটা ফোমের মতো দেখায়, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় লিপিড ফিল্ড ফোমি ম্যাক্রোফেজ। এখন এই লিপিড ফিল্ড ফোমি ম্যাক্রোফেজ মনে করে একসাথে হয়ে আছে, তো এটাকে যদি আমরা আসলে ক্রস সেকশনালি দেখি, এটাকে দেখে মনে হবে কি ছোট্ট একটা ইয়োলো একটা ডটের মতো মনে হয়, ছোট্ট একটা ফ্যাট ইয়োলো স্পটের মতো মনে হয়। আমরা যখন দেখি সাধারণত এটা খুবই ছোট হয়, সাধারণত 1 সেন্টিমিটার বা তার একটু আশেপাশে, সাধারণত 1 সেন্টিমিটার বা তার একটু বড় হইতে থাকে সাধারণত। সো এরকম সাইজের আমরা কিছু ইয়োলো ডট দেখবো, যে এরকম মনে করো 1 সেন্টিমিটার এরকম কিছু ইয়েলো ডট আমরা আসলে দেখতে পাই। সো এই যে ছোটো ছোটো ডটগুলো দেখতেছি, এই ডটগুলোর মধ্যে কি আছে, এরকম লিপিড ফিল্ড ফোমি ম্যাক্রোফেজ, এই ছোটো ছোটো ডটগুলাই হচ্ছে আমাদের ফ্যাটি স্ট্রিক। এই ফ্যাটি স্ট্রিকগুলাই পরবর্তী দেখা যাচ্ছে আস্তে আস্তে অনেকগুলো মিলে একত্রিত হয়ে গেল, সাইজে বড় হচ্ছে, বড় হতে হতে একজন আরেকজনের সাথে লেগে গিয়ে এবং বিশাল বড় একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকই পরবর্তীতে ফর্মেশন করে ফেলো। সো এরাই হচ্ছে সেই, আমরা বলি না যে অনেকগুলো ছোটো ছোটো বালুকণা মিলে একটা মরুভূমি হয়, সো এরাও অনেকগুলো একত্রিত হয়ে একটা প্লাক দিন শেষে ফর্মেশন হয়। সো ইভলিউশনটা এভাবে হয়। এখন সবগুলা ফ্যাটি স্ট্রিকই যে শেষ পর্যন্ত অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকে ইভলিউশন হবে বা ইভলিউশন আমরা দেখতে পারবো, বাট তা না, তবে অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হবে। এখন এই যে ফ্যাটি স্ট্রিক, এটা আসলে এখানে বয়সের কোনো বালাই নেই, এটা আমরা ইনফ্যান্সিতেও দেখতে পারি, এখানে আমরা অ্যাডোলেসেন্ট এই এজ গ্রুপেও দেখতে পারি, বা যাদের কোনো রিস্ক ফ্যাক্টর নেই অ্যাথেরোস্ক্লেরোসিস, তাদের ক্ষেত্রেও আসলে এটা দেখা যেতে পারে। সো ফ্যাটি স্ট্রিক আসলে অনেক ধরনের মানুষের মধ্যে আমরা দেখতে পাই, এখানে অনেক ধরনের মানুষের মধ্যে দেখতে পাই, বাট আলটিমেটলি ফ্যাটি স্ট্রিকটাই পরবর্তীতে আসলে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকে আসলে কনভার্টেড হচ্ছে। সো ফ্যাটি স্ট্রিকের পরের ধাপটা হচ্ছে আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, আমরা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকের প্যাথোফিজিওলজিটা আরেকবার এক্সপ্লেন করে এই মরফোলজিটা বোঝার চেষ্টা করব। সো মনে করো এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলের লুমেন, তাহলে এখানে আমি কি পাচ্ছি, দিস ইজ আওয়ার এন্ডোথেলিয়াম, তাই তো, মনে করো দিস ইজ আওয়ার এন্ডোথেলিয়াম। তারপরের লেয়ারটা কি আমরা আরেকবার আঁকি, আমাদের জন্য আঁকতে সময় লাগবে। সো এটা মনে করো এটা হচ্ছে আমাদের টিউনিকা ইন্টিমা, আমি এক সাইড একটু বড় করে রাখলাম যেন ওই সাইডে আমি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা দেখাইতে পারি। আর তারপরে ইন্টারনাল ইলাস্টিক মেমব্রেন, এবং তারপরের ধাপটাই হচ্ছে আমাদের টিউনিকা মিডিয়া, তাই তো। সো অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকে আমরা আসলে কী দেখি, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকে আমরা যেটা দেখি, আমাদের টিউনিকা মিডিয়াতে কিছু স্মুথ সেল থাকে, তাই না, স্মুথ মাসল সেল। এই স্মুথ মাসল সেলগুলো আসলে মাইগ্রেশন হয়ে এই জায়গাটা মনে করা আসা শুরু করছে। এখানে আর কারা কারা আছে, এখানে আরও কিছু আমাদের দেখা যাচ্ছে, কিছু টি সেল, এখানে কিছু টি সেল,
এখানে কিছু মনে করো দিস ওয়ান ইজ মনে করো ম্যাক্রোফেজ, এরা এখানে আসছে এবং আগে থেকে এখানে কিছু ফ্যাট এসে উপস্থিত। আবার এখান থেকে দেখা যাচ্ছে এই যে টি সেল আছে বা ম্যাক্রোফেজ আছে, এরা কিছু ইন্টারলিউকিন রিলিজ করে, যার প্রভাবে এখানে আরও কিছু জিনিস জমা হতে থাকে, সেটাকে কিছু এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আমরা বলতে পারি। সেটাকে আমরা বলতে পারি যে এখানে কিছু এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, কোন কোন ম্যাট্রিক্স আলটিমেটলি এখানে ডিপোজিটেড হয়। আমরা এখানে দেখি যে কোলাজেন ডিপোজিটেড হচ্ছে, আমরা এখানে দেখছি যে ইলাস্টিক ফাইবার এখানে চলে আসতেছে, আমরা এখানে দেখতেছি কিছু প্রোটিওগ্লাইকান, কিছু প্রোটিওগ্লাইকান এখানে আসে। তাহলে এরা এইভাবে আসছে এবং এই যে ম্যাক্রোফেজ এরা কিন্তু বসে থাকে না, এরা হচ্ছে এই যে ফ্যাট পার্টিকেলগুলো আছে এটাকে দেখা যাচ্ছে যে এনগালফ করে ফেলতেছে। দেখা যাচ্ছে কিছু কিছু ফ্যাট পার্টিকেলকে এনগালফ করতে পারছে, আবার মনে করো কিছু কিছু ফ্যাট পার্টিকেল আছে যেটাকে কেউ এখনো এনগালফ করতে পারে না। তাহলে এরকম একটা স্ট্রাকচার এখানে হয় এবং আলটিমেটলি যে এই যে স্মুথ মাসলগুলো আছে, স্মুথ মাসলগুলো এটা চারদিকে এভাবে একটা মানে বাউন্ডারির মতো দেওয়ার চেষ্টা করে, যেটা আলটিমেটলি একটা ফাইব্রাস ক্যাপ হিসেবে পরে ফর্মেশন। অবশ্যই এই স্মুথ মাসল ফাইবারের সাথে সাথে এখানে কিছু ডেন্স কোলাজেন ফাইবার আসলে এই ক্যাপ ফর্মেশন অংশ নেয়। তাহলে দেখা যাচ্ছে এই পুরো লেশনের চারদিকে আমাদের ডেন্স কোলাজেন ফাইবার এবং আমাদের স্মুথ মাসলগুলো মিলে আলটিমেটলি একটা ক্যাপ লাইক স্ট্রাকচার ফর্মেশন করতেছে। এখন এই যেখানে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার ফর্মেশন হলো, তাহলে এর মধ্যে আলটিমেটলি কী কী আছে? তাহলে আমি সবার বাইরে পেলাম কি? সবার বাইরে পেলাম একটা ফাইব্রাস ক্যাপ, যেটা আসলে আমাদের স্মুথ মাসল এবং আমাদের যে কিছু ডেন্স কোলাজেন এগুলো দ্বারা গঠিত। এবং এর মধ্যে আমি কি পাচ্ছি? এখানে ম্যাক্রোফেজ, যেটার মধ্যে ফ্যাট আছে, কিছু ফ্যাট পার্টিকেল আউটসাইড দ্য ম্যাক্রোফেজ, মানে ম্যাক্রোফেজ ওটাকে এখনও মানে এনগালফ করতে পারে নাই। এখানে কিছু টি সেল আমি দেখবো, এখানে কিছু স্মুথ মাসল দেখবো এবং এখানে আমি কিছু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স দেখবো। দিন শেষে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকের মধ্যে এই প্রিন্সিপাল কম্পোনেন্টগুলাই পাই। মোটামুটি তিনটা প্রিন্সিপাল কম্পোনেন্ট কী কী? একটা স্মুথ মাসল সেল, ম্যাক্রোফেজ এবং টি সেল, এগুলো হচ্ছে সেলুলার পার্ট। একটা হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এবং আরেকটা হচ্ছে ফ্যাট। তাহলে আমাদের একটা প্লাকের মধ্যে তিনটা প্রিন্সিপাল কম্পোনেন্ট। একটা হচ্ছে সেল কম্পোনেন্ট। সেল কম্পোনেন্ট কী কী? সেল কম্পোনেন্ট হচ্ছে আমাদের স্মুথ মাসল সেল, একটা হচ্ছে টি সেল, একটা হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে এটা হচ্ছে সেল পার্টিকেল, সেল কম্পোনেন্ট। আরেকটা কি? সরাসরিভাবে ফ্যাট। ফ্যাটের মধ্যে দুইটা কথা হলো, একটা ফ্যাটকে ফ্যাগোসাইটোসিস করা গেছে, একটা ফ্যাটকে ফ্যাগোসাইটোসিস করা যায় না। যেটা ফ্যাগোসাইটোসিস হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের ইন্ট্রাসেলুলার ফ্যাট, আর যেটা ফ্যাগোসাইটোসিস হয় না সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্যাট। আর কী কী পাবো? এখানে কিছু ম্যাট্রিক্স পাবো, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। কী কী ম্যাট্রিক্স? কোলাজেন, ইলাস্টিক ফাইবার, প্রোটিওগ্লাইকেন। এরাই হচ্ছে আমাদের তাহলে কম্পোনেন্ট। এই যে আমাদের একটা প্লাক ফর্মেশন হয়েছে, এটা না আসলে কখনো স্ট্যাটিক পজিশনে থাকে না, এর মধ্যে ডাইনামিক চেঞ্জ হতে থাকে। এখানে আমরা দেখবো যে এটা আস্তে আস্তে গ্রো করতেছে, আস্তে আস্তে এটা বড় হচ্ছে। সাধারণত বড় হলে দেখা যাচ্ছে যে এটা এই যে আমাদের ব্লাড ভেসেল লুমেন যেটা বা এন্ডোথিলিয়াম, যেটা এই এন্ডোথিলিয়ামের দিকে বা ব্লাড ভেসেল লুমেনের দিকে আসলে এটা গ্রো করতে থাকে। গ্রো করতে থাকলে যখন এটা এদিকে বড় হতে থাকবে তখন আমরা দেখা যাবে যে আমাদের এখানে স্ট্রাকচারটা এরকম সামনের দিকে আগায় আসে। এবং সাধারণত দেখা যাচ্ছে যে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক যখন ফর্মেশন হয়, এটা কিন্তু একটা সার্কামফারেন্সিয়াল না, এটা বরং এক্সেন্ট্রিক। মনে করো যে একটা এক্সেন্ট্রিক মানে কি? মনে করো একটা চাঁদ, এটা হচ্ছে ফুল মুন, আর এটা হচ্ছে মনে করো যে একদম নতুন চাঁদ, কাস্তের মতো দেখতে। এই স্ট্রাকচারটা যেরকম এখানে কিন্তু ঠিক এই একই রকম। দেখো একটা নতুন ঈদের চাঁদ যেরকম এক্সেন্ট্রিক একটা শেপ, এটাও ঠিক এরকম এক্সেন্ট্রিক একটা শেপ। এটা পুরোপুরিভাবে পুরো এরিয়ায় এটা ধরে সার্কামফারেন্সিয়াল কোনো লেশন না, এটা একটা এক্সেন্ট্রিক লেশন, যে একটা সাইডে সাধারণত হইতে দেখি আমরা। সো একটা ব্লাড ভেসেলের যে কোনো জায়গায় হইতে পারে, একটা ব্লাড ভেসেলের মধ্যে মাল্টিপল আমরা লেশন দেখতে পারি, বাট ইউজুয়ালি এটা এরকম একটা এক্সেন্ট্রিক ম্যানারে আসলে এটা ফর্মেশন হতে থাকে এবং এটা আসলে আস্তে আস্তে ইভলভ করতে থাকে। এটা আস্তে আস্তে ডাইনামিক একটা স্ট্রাকচার, সময়ের সাথে সাথে এক্সপান্ড করতেছে, এর মধ্যে নতুন নতুন সেল তৈরি হচ্ছে। আমরা মানে নতুন নতুন সেল আমরা হইতে দেখি, নতুন সেল আসে, আগে যেই সেলগুলো ছিল সেগুলো মারা যাইতে থাকে। সো আমরা এখানে নেক্রোসিস দেখতে পারবো, এখানে ডিজেনারেশন দেখতে পারবো। এবং আমি যদি ফাইব্রাস ক্যাপটা থেকে ভেতরে একটু ঢুকি, মনে করি যে ফাইব্রাস ক্যাপ তো এটা, ফাইব্রাস ক্যাপের ভেতরে যদি আমি একটু ডিপে যাই, সেখানে আমি নেক্রোটিক ডেব্রি খুঁজে পাবো। এখানে নেক্রোটিক ডেব্রি খুঁজে পাবো, বিকজ এখানে কন্টিনিউয়াস ইভলিউশন হচ্ছে, ডিগ্রেডেশন হচ্ছে, নতুন সেল আসছে, সেল ডেথ হচ্ছে, নতুন সিনথেসিস হচ্ছে, রিমডেলিং হচ্ছে, এভরিথিং ইজ গোয়িং অন ইনসাইড দিস অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। সো এভরিথিং হ্যাপেনিং হিয়ার। এর পাশাপাশি এখানে যদি আমি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, যদি এটা মনে করো প্লাক হয়, এটা মনে করো সেন্ট্রাল এরিয়া,
এই চারদিকের এটা হচ্ছে পেরিফেরাল এরিয়া। মনে করো এই রিজনটা হচ্ছে পেরিফেরাল রিজন। আমি জানি ছবিটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, বাট একটা ছবির মধ্যে থাকলে এই পেরিফেরাল রিজনের মধ্যে দেখা যাচ্ছে যে নতুন নতুন ব্লাড ভেসেল ফর্মেশন হয়। এখানে দেখা যায় নতুন নতুন ব্লাড ভেসেল ফর্মেশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে নিওভাস্কুলারাইজেশন। এটাকে আমরা কি বলছি? নিওভাস্কুলারাইজেশন। তাহলে এইভাবে একটা প্লাক ফর্মেশন আমরা হইতে দেখি। এখন কথা হচ্ছে যে আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে, এখানে যে ব্লাড ভেসেল যে প্লাক ফর্মেশন হয়, এখানে আসলে আমরা কোথায় প্লাক ফর্মেশন হইতে গেলে একটা সাইজ সাধারণ কেমন হয়? প্রথম কথা হচ্ছে আমাদের যখন অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা ফর্মেশন হয়, এইটা আমাদের যে কোনো ব্লাড ভেসেলের যে কোনো লোকেশনে হইতে পারে, বাট কিছু জায়গায় হওয়ার অ্যাফিনিটি বেশি। কোথায় অ্যাফিনিটি বেশি? মনে করো একটা ব্লাড ভেসেল আসছে, এটা পরে বাইফার্কেশন হয়ে গেছে বা একটা ব্রাঞ্চিং এলিমেন্ট তৈরি হয়েছে, তাহলে যেই জায়গায় এরকম ব্রাঞ্চ হয়ে গেল না, এই ব্রাঞ্চিংয়ের জায়গাটাতে আমাদের ব্লাড ফ্লোটা একটু ডিস্টার্বড থাকে, খুব স্মুথ ব্লাড ফ্লো না, এখানে ব্লাড ফ্লোটা একটু ডিস্টার্ব থাকে এবং এই জায়গাটাতে ক্যাপিলারি ডিসফাংশন বা এন্ডোথেলিয়াল ডিসফাংশনটা একটু বেশি, এবং এই জায়গাগুলোতেই দেখা যাচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন হওয়ার চান্স রিলেটিভলি বেশি। ঠিক একইভাবে আমাদের বডির যে কোনো আর্টারিতে আসলে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, বাট পার্টিকুলার কয়েকটা লোকেশনে অ্যাথেরোস্ক্লেরোসিস আমরা সবচেয়ে বেশি হয়ে দেখি। আমরা যদি এরকম একটা আমরা যদি এখানে আসলে একটা মানে সার্ভে করে যেটা দেখতে পাই যে পার্টিকুলার 5টা আর্টারিতেই আমরা সবচেয়ে বেশি প্লাক ফর্মেশন হয়ে দেখি। মনে করো সবচেয়ে বেশি, 1 নাম্বার সবচেয়ে বেশি কোথায় আমরা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন হয়ে দেখি, সেটা হচ্ছে আমাদের লোয়ার অ্যাবডোমিনাল আওর্টা। তাহলে লোয়ার অ্যাবডোমিনাল অ্যাওর্টা। সেকেন্ড আমরা যেখানে সবচেয়ে বেশি সেটা হচ্ছে করোনারি আর্টারি, এবং এই যে করোনারি আর্টারিতে এত কিছু হয়, এটার জন্য কিন্তু পেশেন্ট আমাদের কাছে এমআই নিয়ে আসছে বা ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে আসছে। নাম্বার 3 হচ্ছে আমাদের পপলিটিয়াল আর্টারি। সাধারণত এই পেশেন্টগুলো আমাদের কাছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ নিয়ে আসছে। নাম্বার 4 হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এবং 5 নাম্বার হচ্ছে আমাদের সার্কেল অফ উইলিস। সাধারণত দেখা যাচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং সার্কেল অফ উইলিসে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন হওয়ার কারণে এটার কনসিকুয়েন্স থেকে আমাদের কাছে পেশেন্ট ইসকেমিক স্ট্রোক নিয়ে আসে। সো আলটিমেটলি এই আর্টারিগুলোতে আমরা সবচেয়ে বেশি আসলে ইনভলভমেন্ট দেখতে পাই, এবং এই পেশেন্টগুলাই কিন্তু দিন শেষে হসপিটাল আমাদের কাছে প্রচুর পরিমাণ আসে। সো দেখো, একটা পেশেন্ট স্ট্রোক আছে, একটা পেশেন্ট ইসকেমিক হার্ট ডিজিজ আছে, ডেফিনেটলি এটার পিছনে অ্যাথেরোস্ক্লেরোসিস একটা মেজর রোল আসলে প্লে করছে। ব্যাক টু দিস অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। এখন এই যে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক এখানে আমরা আঁকাইলাম, এটাকে আমরা নতুন করে আরেকবার আঁকাই, ওই আগের ছবিটা খুব কমপ্লেক্স ছবি হয়ে গেছে। সো মনে করো এটা আমাদের ব্লাড ভেসেল, মনে করি এটা আমাদের লুমেন, মনে করি এখানে আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা আছে। এখন এই প্লাকের মধ্যে কী কী চেঞ্জ হইতে পারে? একটা চেঞ্জ হইতে পারে যে এই প্লাকের সারফেস এরিয়াটা এটা সরাসরিভাবে রাপচার হয়ে গেছে। অনেক সময় যেটা হয় যে এখানে যে ব্লাড ভেসেল, এখানে যে মেকানিক্যাল ফোর্স, এই মেকানিক্যাল ফোর্সেই অনেক সময় দেখা যাচ্ছে এটা রাপচার হয়ে যায়, বা এই যে ফাইব্রাস ক্যাপ, এই ফাইব্রাস ক্যাপটা আসলে খুব একটা স্ট্যাবিলিটি প্রদান করতে পারে না, সেটা অটোমেটিকভাবে রাপচার হয়ে যেতে পারে। এই ক্যাপটা আস্তে আস্তে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা সময়ের সাথে সাথে আসলে এক্সপান্ড করতে থাকে। সো দেখা যাচ্ছে সেইখানে ফাইব্রাস ক্যাপটা রাপচার হয়ে গেল। সো যে কোনোভাবে আসলে রাপচার হতে পারে। আবার দেখা যাচ্ছে এইটা আলসারেটেড হয়ে যেতে পারে, এই প্লাকের এখানে আলসারেশন হতে পারে, ইরোশন হতে পারে। তাহলে কী কী হতে পারে? একটা হচ্ছে রাপচার হতে পারে, একটা হচ্ছে এখানে ইরোশন হতে পারে, আর একটা হচ্ছে এখানে আলসার ফর্মেশন হতে পারে। তাহলে এই 3 রকম ঘটনা এখানে অ্যাজ এ কনসিকুয়েন্স আমরা হইতে দেখতে পারি। এবং যখনই আসলে রাপচার হোক, ইরোশন হোক বা আলসারেশন হোক, তখন কি হয়? মনে করো এটা হচ্ছে ব্লাড ভেসেল, এটা হচ্ছে এন্ডোথেলিয়াম, আর এখানে আমাদের প্লাক কীভাবে ছিল। তো যখন এখানে আলসারেশনটা হলো বা ইরোশন হলো বা রাপচার হলো, এই অ্যাথেরোস্ক্লেরোটিক যে কম্পোনেন্টগুলো আছে এগুলো খুব হাইলি থ্রম্বোজেনিক কিছু কম্পোনেন্ট থাকে, যেটা আসলে ব্লাড ভেসেল লুমেনের মধ্যে আসলে এক্সপোজড হয়ে যায়, এবং সেটার এগেইনস্টে তখন দেখা যাচ্ছে আমাদের প্লাটিলেট চলে আসে, ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয়ে যায়। সো তখন আসলে একটা থ্রম্বাস ফর্মেশন হয় এবং আলটিমেটলি কমপ্লিট অক্লুশন অফ দ্য আর্টারি অকার্স, যেটা আসলে ব্লাড ফ্লোটাকে তখন বন্ধ করে দিবে। তাহলে এটা একটা ঘটনা। আর কী কী হতে পারে? সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, এইটার মধ্যে হিমোরেজ হইতে পারে, যে এর মধ্যে যে ছোটো ছোটো ব্লাড ভেসেলগুলো হয় না নিওভাস্কুলারাইজেশনের সময়, সেগুলো মনে করো কোনো কারণে রাপচার হয়ে গেল, কোনো কারণে রাপচার হতে পারে। সো রাপচার অফ দ্য থিন ওয়াল্ড ভেসেল, যেখানে নিওভাস্কুলারাইজেশন হচ্ছে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে ফাইব্রাস ক্যাপ সেটাও রাপচার হয়ে গেল। এখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে ভেতরে ব্লিডিং হয়ে যায়। যখন ভেতরে ব্লিডিং হয়, ব্লিডিং হলে এটা আস্তে আস্তে সাইজে আরও বড় হতে থাকে, এই প্লাকটা আস্তে আস্তে সাইজে আরও বড় হইতে থাকে, এবং যেইটা দেখা যাচ্ছে আলটিমেটলি আমাদের
পরবর্তীতে আরও ব্যাপারটাকে আরও কমপ্লিকেটেড করে ফেলে, ব্যাপারটাকে আরও কমপ্লিকেট তাহলে ভেতরে হিমোরেজ হতে পারে, হিমোরেজ হলে এটা আরও ওয়াইডেন্ড বা আরও এক্সপান্ড করতে থাকে। আরেকটা কনসিকুয়েন্স হচ্ছে থ্রম্বোএম্বোলিজম। মনে করো যে এখানে রাপচার হয়ে গেছে, তো অনেক সময় কি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক এটার কিছু কম্পোনেন্ট রাপচার হওয়ার পরে ব্লাড ভেসেল লুমেনের মধ্যে চলে আসলো, যখন সেই লুমেনের মধ্যে চলে আসে তখন ব্লাড ফ্লোয়ের সাথে সাথে ডিস্ট্যান্ট কোনো একটা জায়গায় যাবে, সেখানে যে লস্ট হয়ে যাবে। জাস্ট নর্মাল থ্রম্বোএম্বোলিক কন্ডিশনে যা হয় এক্স্যাক্টলি সেম জিনিস, বাট থ্রম্বোএম্বোলিক কন্ডিশনে আমি থম্বাস থেকে একটা ছোটো থম্বাই আলাদা হতে দেখছিলাম, আর এখানে আমাদের এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক এখান থেকে একটা ছোট্ট একটা এম্বোলাই ফর্মেশন হয়, সেইটাই থ্রম্বোএম্বোলিজম বা অ্যাথোরোএম্বোলিজম। অ্যাথোরোএম্বোলিজম বললে ভালো, অ্যাথোরোএম্বোলিজম হয়ে দেখা যাচ্ছে যে একটা ব্লাড স্ট্রিম অক্লুশন করে ফেলতেছে। সো এখান থেকে আমরা তাহলে কী পাচ্ছি? অ্যাথেরোএম্বোলিজম। সো দিস হ্যাপেন্স। ফাইনালি যেটা হতে পারে সেটা হচ্ছে অ্যানিউরিজম ফর্মেশন। সেটা কীভাবে? মনে করো এটা আমাদের ব্লাড ভেসেল, এইখানে আমাদের লুমেন, আর মনে করো যে এইখানে আমাদের প্লাক আছে। এখন দেখো এই যে প্লাক আছে না, এটা কিন্তু সময়ের সাথে সাথে এক্সপ্যান্ড করতেছে, সময়ের সাথে সাথে এটা বড় হচ্ছে। বড় হলে সমস্যা কি? সমস্যা হচ্ছে এই যে এই একদম লাস্ট যে লেয়ারটা এখানে যেটা বলেছে টিউনিকা ইন্টিমার কথা বলেছে, এটা কিন্তু টিউনিকা ইন্টিমাকে আসলে প্রেশার দিতে থাকে। প্রেশার দিতে থাকলে কি হয়? এখানে যে ব্লাড সাপ্লাইগুলো আছে এই ব্লাড সাপ্লাইগুলো অক্লুডেড হয়ে যায়, সেটা বাইরে থেকে কম্প্রেশন ফিল করে। সো কম্প্রেশন ফিল করলে ব্লাড সাপ্লাই রিলেটিভলি কমে যাবে। সো কমে গেলে এই যে রিজিয়ন এইখানে দেখা যাচ্ছে ইস্কেমিয়া হয়ে যায়, এবং যখন এখানে ইস্কেমিয়া হয় ডেফিনেটলি এখানে স্ট্রাকচারাল উইকনেস ডেভেলপ করে, এবং দেখা যাচ্ছে যে ইস্কেমিয়া কারণে এখানে অ্যাট্রোফি হয়ে যায়, এখানে যে স্মুথ মাসল সেলগুলো থাকে এগুলো অ্যাট্রোফি হয়ে যায়, ইলাস্টিক টিস্যুগুলা কমে যেতে শুরু করে। তাহলে এখানে যে স্মুথ মাসল ছিল, এখানে যে স্মুথ মাসল ছিল সেগুলো দেখা যাচ্ছে এখানে অ্যাট্রোফি হচ্ছে। এখানে আমাদের যে ইলাস্টিক টিস্যু ছিল এই ইলাস্টিক টিস্যুগুলো কমে যেতে শুরু করে, এবং আলটিমেটলি যেটা হয় আস্তে আস্তে এটা উইক হয়ে যায়, এবং দেয়ার উইল বি ডায়ালাটেশন, এবং এই যে একটা আর্টেরিয়াল এরিয়াতে এখানে ডায়ালাটেশন হয়ে গেল, এইটাই হচ্ছে আমাদের সেই অ্যানিউরিজম ফর্মেশন। সো এখানে অ্যানিউরিজম ডেভেলপ করে। সো অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে এইভাবে অ্যানিউরিজম ফর্মেশনটা হতে পারে। ইনফ্যাক্ট এখান থেকে পরবর্তীতে এটা রাপচারও হয়ে যেতে পারে পটেনশিয়াল। সো দিস ইজ দ্য কনসিকুয়েন্স। সো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকের মরফোলজির আলোচনা। সবাইকে